একটা বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে ভুল করে লাইব্রেরির সামনে ভুল গাড়িতে উঠে পড়েছিল। সারাদিনের ক্লান্তিতে গাড়ির পেছনে সিটে ঘুমিয়ে পড়া মেয়েটা বুঝতেই পারেনি ওটা কোনো রাইড শেয়ার গাড়ি না, দেশের একজন প্রভাবশালী শিল্পপতির ব্যক্তিগত গাড়ি। আর যখন ঘুম ভাঙার পর সে শুনেছিল আপনি কি সবসময় অচেনা মানুষের গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েন, তখনও সে জানতো না এই একটা ভুলই তার পুরো জীবন বদলে দিতে চলছে। আমার নাম নীলাঞ্জনা, ঢাকার একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে শেষ বর্ষে পড়ছি। বাইরে থেকে শুনতে হয়তো অনেক সাধারণ লাগে, কিন্তু এই শেষ বর্ষ পর্যন্ত পৌঁছাতে আমার কত রাত না ঘুমিয়ে কেটেছে, কত দিন না খেয়ে থেকেছি, সেটা আমি ছাড়া আর কেউ জানে না। সকালে ধানমন্ডির একটা ছোট্ট ক্যাফেতে কাজ করতাম, বিকেলে ক্লাস, রাতে মেয়েদের হোস্টেলের ক্যান্টিনে পার্ট টাইম, তারপর গভীর রাত পর্যন্ত পড়াশোনা। কারণ জীবন কাউকে ছাড় দেয় না। বাড়িওয়ালা মাস শেষে ভাড়া চাইবে, বিশ্ববিদ্যালয়ের টিউশনি ফি মাফ করবে না, আর বাজারে চাল ডালের দামও আমার ক্লান্তি বুঝে কমবে না। সেদিনও এর ব্যতিক্রম ছিল না। 2 দিন ধরে ঠিক মতো ঘুমাইনি, সামনে ফাইনাল পরীক্ষা, মাথার ভেতরে সবকিছু গুলিয়ে যাচ্ছিল। রাত তখন প্রায় 11:30। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে বের হয়ে মনে হচ্ছিল আর এক কদম হাঁটলে হয়তো রাস্তাতেই পড়ে যাব। আমি মোবাইল থেকে রাইড বুক করেছিলাম, গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর একটা কালো গাড়ি এসে থামলো। আমি একবারও নাম্বার প্লেট দেখিনি, শুধু দেখেছিলাম গাড়িটা দাঁড়িয়েছে, আর আমার শরীর তখন আরো দাঁড়িয়ে থাকার অবস্থায় ছিল না। আমি দরজা খুলে ভেতরে ঢুকে পড়লাম। পেছনের সিটটা অদ্ভুত নরম ছিল, চারপাশে দামি পারফিউমের গন্ধ। গাড়ির ভেতরটা এত শান্ত, এত ঠান্ডা, যেন বাহিরের ধুলোমাখা শহরটার সঙ্গে এর কোনো সম্পর্কই নেই। কিন্তু তখন আমার মাথা কাজ করছিল না। আমি ব্যাগটা পাশে রেখে মাথা ঠেকালাম সিটে। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। অনেক দিন পর সেদিন প্রথমবার এত গভীর ঘুম এসেছিল আমার। হঠাৎ একটা পুরুষ কণ্ঠ শুনে ঘুম ভাঙলো। মানুষের গাড়িতে উঠে ঘুমিয়ে পড়া কি আপনার পুরনো অভ্যাস নাকি আজকেই প্রথম? চোখ খুলতে বুকের ভেতরটা ধক করে উঠলো। আমার পাশে একজন লোক বসে আছে, কালো শার্ট, হাতে দামি ঘড়ি, চুলগুলো সুন্দর করে আঁচড়ানো, চোখ অদ্ভুত শান্ত একটা দৃষ্টি। এমন মানুষদের সাধারণত টিভির নিউজে দেখা যায়, বাস্তবে না। আমি আতঙ্কে চারপাশে তাকালাম। এটা কোনো সাধারণ গাড়ি না। ভেতরে ছোট্ট ফ্রিজ, কাচের পার্টিশন, নরম লাইটিং, সবকিছু এত বিলাসবহুল যে আমার গলা শুকিয়ে গেল। আমি তুতলাতে তুতলাতে বললাম, সরি, আমি ভেবেছিলাম এটা রাইটের গাড়ি। লোকটা ঠোঁটের কোণে হাসি টেনে বলল, টেকনিক্যালি আপনি এটাকে রাইটের গাড়ির মতো ব্যবহার করেছেন। 20 মিনিট ঘুমিয়েছেনও। আমি লজ্জায় মরে যাচ্ছিলাম। আমি ঘুমের মধ্যে নাক ডাকি না, কিন্তু সে হালকা হেসে বলল, একটু ডাকেন, তবে বিরক্তিকর না। ইচ্ছা করছিল চলন্ত গাড়ি থেকে নেমে যাই। আমি দ্রুত দরজা ধরতেই লোকটা শান্ত গলায় বলল, ভয় পাবেন না, আমি আরিয়ান রহমান, আর এটা আমার গাড়ি, যেটা আপনি দখল করে ঘুমিয়েছেন। নামটা শুনে আমার কেমন যেন লাগলো। আমি নামটা আগে কোথাও শুনেছি, খুব পরিচিত, কিন্তু মাথা তখনও জিমজিম করছিল বলে মনে করতে পারছিলাম না। তবে এতটুকু বুঝেছিলাম লোকটা খুব ক্ষমতাবান কেউ। আমি ব্যাগ শক্ত করে ধরে বললাম, আমি আসলে খুব ক্লান্ত ছিলাম, সারাদিন কাজ করেছি, তারপর লাইব্রেরিতে পড়ছিলাম। সে কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, রাত প্রায় 12টা, কোথায় থাকেন আপনি? আমি সঙ্গে সঙ্গে বললাম, এটা আপনার জানার দরকার নেই। সে হালকা হাসলো, হয়তো না, কিন্তু আপনি যেহেতু আমার গাড়িতে উঠে নিশ্চিন্তে ঘুমিয়েছেন, এখন আপনাকে নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্বটা একটু আমার উপর পড়ে যায়। আমি গম্ভীর গলায় বললাম, আমার করুণার দরকার নেই। সে জানালার বাহিরে তাকিয়ে ধীর স্বরে বলল, এটা করুণা না, বাস্তবতা। এই শহরে রাত 12টায় ক্লান্ত একটা মেয়ে একা একা নিরাপদ না। আমি চুপ করে গেলাম, কারণ একটা সত্যি ছিল। শেষ পর্যন্ত ঠিকানাটা বলে দিলাম। গাড়ি চলতে শুরু করলো। ঢাকার রাত তখন প্রায় ফাঁকা। রাস্তায় হলুদ লাইটের নিচে শহরটাকে অন্যরকম লাগছিল। পুরো পথ জুড়ে সে অদ্ভুত শান্তভাবে কথা বলছিল। জিজ্ঞেস করলো, এত কাজ করেন কেন? আমি হেসে বললাম, কারণ আমার বাবা মা ধনী না, একাই থাকেন হোস্টেলে, গ্রামের বাড়িতে মা আছেন। আর বাবা? আমি চুপ করে বললাম, নেই। সে আর কিছু জিজ্ঞেস করেনি। আমি জানি না কেন, কিন্তু অচেনা একজন মানুষের সামনে আমি নিজের কথা বলে যাচ্ছিলাম। হয়তো রাত মানুষকে দুর্বল করে দেয়, হয়তো ক্লান্তি মানুষকে সত্যি বলে দেয়। আমি বললাম, সকালে কাজ, রাতে কাজ, মাঝখানে ক্লাস, মাঝে মাঝে মনে হয় আমি মানুষ না, একটা মেশিন। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, এভাবে বেশি দিন চলা সম্ভব না। আমি জানালার বাহিরে তাকিয়ে বললাম, সবাই তো পছন্দ করে জীবন বেছে নিতে পারে না। সে একটু চুপ করে থেকে বলল, তবুও জীবন মাঝে মাঝে অদ্ভুতভাবে দরজা খুলে দেয়, ভুল দরজাও। তার কথাটা তখন বুঝিনি, কিন্তু পরে বুঝেছিলাম। সেই রাতটাই আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। গাড়ি এসে থামলো আমাদের পুরনো বিল্ডিং এর সামনে। ভাঙা সিঁড়ি, আদো অন্ধকার গলি, দেয়ালে খসে পড়া রং, এসব জায়গায় অভ্যস্ত আমি, কিন্তু তার চোখে স্পষ্ট অবাক ভাব দেখেছিলাম। সে পকেট থেকে একটা কার্ড বের করে আমার দিকে বাড়িয়ে দিল। আমার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দরকার। কাজ খুব কঠিন না, শিডিউল ম্যানেজ করা, কিছু অফিসিয়ালি ইমেল, মাঝে মাঝে বাসার কিছু বিষয় দেখা। আমি অবাক হয়ে বললাম, আপনি আমাকে চাকরি দিতে চাইছেন কারণ আমি আপনার গাড়িতে ঘুমাইছি? সে মাথা নাড়ল, না, কারণ আপনি ক্লান্ত কিন্তু ভাঙেননি, আর আমি এমন মানুষ পছন্দ করি যারা অভিনয় করে না। আমি কড়া গলায় বললাম, আমার দয়া লাগে না। সে কার্ডটা আমার
আমার হাতে গুজে দিয়ে বলল, এটা দয়া না নীলাঞ্জনা, এটা একটা সুযোগ। আমি থমকে গেলাম, সে আমার নাম জানে? তারপরই মনে পড়লো হয়তো আমার ইউনিভার্সিটির আইডি কার্ড ব্যাগ থেকে দেখা গিয়েছিল। আমি কিছু না বলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। রুমে ঢুকে আমার রুমমেট তৃষা কার্ডটা হাতে নিয়ে চিৎকার করে উঠলো, আরিয়ান রহমান, তুই কি পাগল? এটা আরিয়ান গ্রুপের মালিক। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। নামটা তখন মনে পড়লো, দেশের অন্যতম বড় ব্যবসায়ী পরিবার। আমি তারপর দিন দিন কার্ডটার দিকে তাকিয়ে ফোন করিনি। নিজেকে বারবার বলছি, এসব বড়লোক মানুষদের জীবনে আমার মতো মানুষ শুধু গল্প হয়, বাস্তব না। কিন্তু বাস্তবতা বড় নিষ্ঠুর। হোস্টেলের বকেয়া ভাড়া জমে গিয়েছিল, ক্যাফেতে আমার শিফট কমিয়ে দেওয়া হয়েছিল, এমনকি পরীক্ষার হলে বসে মাথা ঘুরে প্রায় পড়ে যাচ্ছিলাম। তৃষা একদিন বিরক্ত হয়ে বলল, তোর আত্মসম্মান কি ভাড়া দেবে? দেয়নি। পরের দিন আমি ফোন করেছিলাম। ওপাশ থেকে শান্ত কণ্ঠ ভেসে এসেছিল, আরিয়ান রহমান বলছি। আমি ধীরে বললাম, আমি নীলাঞ্জনা, সেদিন আপনার গাড়িতে। সে হেসে উঠল। আমি ভাবছিলাম আপনি আর ফোন করবেন না। আমি চোখ বন্ধ করে বললাম, টাকার দরকার অহংকারের চেয়ে বেশি। পরের দিন তার গাড়ি আমাকে নিতে এসেছিল। ঢাকার আবিজাত এলাকায় সমুদ্রের মতো বড় একটা বাড়ি, বিশাল গেট, সামনে ফোয়ারা, চারপাশে নিরাপত্তা। আমি জীবনে এত বড় বাড়ি কাছ থেকে দেখিনি। বাড়ির ভেতর আমাকে স্বাগত জানালেন মধ্যবয়সী একজন মহিলা, নাম জাহানারা খালা। কিন্তু তিনি আমার দিকে এমনভাবে তাকাচ্ছিলেন যেন আমাকে কোথাও আগে দেখেছেন। আরিয়ান তখন তার স্টাডি রুমে ছিল, সাদা শার্টের হাতা গুটানো, সামনে ল্যাপটপ, চারপাশে ফাইল। আমি ঢুকতেই সে উঠে দাঁড়ালো। ভাবিনি আপনি সত্যি আসবেন। আমি ছোট করে বললাম, আমার টাকার দরকার। সে মৃদু হাসলো, আপনার সততা আমার ভালো লাগে। কাজে সবকিছু বুঝিয়ে দিল সে। সময় ম্যানেজ করা, মেল দেখা, বিদেশে সফরের ফাইল গুছিয়ে দেওয়া। বেতন শুনে আমার মাথা ঘুরে গিয়েছিল। আমার আগের 2 চাকরি মিলিয়ে টাকাও 3 গুণ। আমি অবাক হয়ে বলছিলাম, এত টাকা কেন? সে খুব স্বাভাবিকভাবে বলেছিল, কারণ আপনার পরিশ্রমের দাম আছে। এরপর সে হাত বাড়িয়ে দিল। আমি হাত মিলাতেই বুকের ভেতর অদ্ভুত একটা কাঁপুনি অনুভব করলাম। খুব ছোট্ট একটা মুহূর্ত, কিন্তু সেই মুহূর্তে মনে হয়েছিল আমরা দুজনে কিছু একটা টের পেয়েছি। তবুও কেউ কিছু বলিনি। দিন যেতে লাগলো। আমি ধীরে ধীরে বুঝতে পারলাম, আরিয়ান রহমান শুধু টাকার পাহাড়ে বসে থাকা একজন মানুষ না, সে খুব একা। বড় একটা বাড়িতে চারপাশের মানুষ থেকেও সে একা। আর সে বুঝতে শুরু করছিল আমি হাসির আড়ালে কত ভয় লুকিয়ে রাখি। আমি সকালে না খেয়ে বের হই, সে খেয়াল করত। আমি চাপা দুশ্চিন্তায় রাত জেগে থাকি, সে বুঝে ফেলতো। আর আমি ধীরে ধীরে দেখতে শুরু করলাম তার ভেতরে কত অগোছালো অন্ধকার লুকিয়ে আছে। কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা এসেছিল এক বিকেলে। সেদিন সে আমাকে বলেছিল পুরনো লাইব্রেরি রুমের কিছু ফাইল গুছিয়ে দিতে। ধুলো মাখা বুক সেলফের পরিষ্কার করতে করতে একটা পুরনো কাঠের বাক্স পেলাম। বাক্সটা খোলার পর ভেতর একটা পুরনো ছবি। ছবিটা হাতে নিয়ে আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ ছবির মেয়েটা দেখতে অবিকল আমার মতো, একই চোখ, একই মুখ, একই হাসি। আর ছবির পেছনে লেখা, মেহেরিন মেয়েটা কখনো জানলো না আমি তার সন্তানের বাবা। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, কারণ আমার মায়ের নামও মেহেরিন। আর ছোটবেলা থেকে আমি জানতাম আমার বাবা আমি জন্মানোর আগেই মারা গেছেন। ঠিক তখনই পেছন থেকে জাহানারা খালার কাপা গলা ভেসে এলো, মা তোমার ওই বাক্সটা খোলা উচিত হয়নি। আমি ঘুরে দাঁড়াতেই দেখলাম তার মুখ ফ্যাকাশে। আর সেই মুহূর্তে পাশের রুম থেকে আরিয়ানের গর্জে ওঠা কণ্ঠ শোনা গেল, অসম্ভব, নীলাঞ্জনা কিছু জানতে পারবে না। আমার হাত থেকে ছবিটা প্রায় পড়েই যাচ্ছিল। তাহলে কি সেই রাতের ভুল গাড়িটা আসলে কোনো দুর্ঘটনা ছিল না? আরিয়ান রহমান কি প্রথম দিন থেকে জানতো আমি কে? আমার মায়ের সঙ্গে তার সম্পর্ক কি ছিল? আর আমি যে চাকরিটা নতুন জীবনের শুরু ভেবেছিলাম, সেটা কি আসলে বহু বছরের লুকোনো একটা সত্যের দরজা? ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই গল্পের বাকি অংশ শোনার জন্য সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।